নমস্কার, আপনারা দেখছেন টিভি24 বাংলার সঙ্গে রয়েছে আমি সুস্মিতা। আর হট সিটের এই বিশেষ পর্বে আজ স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট আইনজীবী আবু বকর সিদ্দিকী মহাশয়। নমস্কার দাদা, আপনাকে স্বাগত। আপনাদের অনেক দিন পর আবার আজ আপনার সাথে বসছি। মাঝখানে নির্বাচন হয়ে গেল, আর এই 2026-এর বিধানসভা নির্বাচনের পরই কিন্তু ফল ঘোষণার পর আমরা দেখলাম যে রাজনৈতিক পালাবদল হলো, সাথে সাথে দেখলাম রাজনৈতিক যে নেতৃত্বরা তাদেরও ভোল বদল হলো। আর এই ভোল বদলের পরিণাম যে একটি দল যারা বিগত 15 বছর রাজ্যকে শাসন করছিলেন, তাদের মোটামুটি উচ্ছেদ করার মুহূর্তে রয়েছে। এই যে তৃণমূলের ভরাডুবি, এর পেছনে ঠিক কি কারণ বলে মনে হয় আপনার? দেখুন, ভরাডুবি এবং রাজনৈতিক দলে ভাঙন ইত্যাদি এই বিষয়গুলো স্পষ্টতই মানুষের সামনে প্রমাণ করে, গণতন্ত্রপ্রেমী মানুষের সামনে প্রমাণ করে যে আমাদের দেশের গণতন্ত্র বা গণতান্ত্রিক ব্যবস্থা সেগুলো কায়েমি স্বার্থের দ্বারা পরিচালিত হয়, বা সমস্ত বিষয়টাই হচ্ছে নড়বড়ে। এটা অত্যন্ত দুঃখজনক। সারা পৃথিবীতে ভারতবর্ষ হচ্ছে সর্ববৃহত্তম গণতান্ত্রিক দেশ। সেই দেশের যে এই হাল হকিকত দেখে আমাদের খুব কষ্ট হচ্ছে, এবং বিশ্বের যারা গণতন্ত্র প্রিয় মানুষ তাদের নিঃসন্দেহে এটা খুব তাদের মনে একটা বেদনাদায়ক ব্যাপার। যে দলটা বিগত 15 বছর ধরে রাজ্যকে পরিচালনা করছিল, দেখা গেল যে ভোটের পর, রেজাল্ট ডিক্লারেশনের পর যে দলটাই ভেঙে চুরমার হয়ে গেল, বিভিন্নভাবে টুকরো হওয়ার পথে। এই ভাঙনটার কি কারণ? ভাঙন পরিষ্কার কথা, সেটা হচ্ছে এই যে 15 বছরের দল, 20 বছরের দল, সেটা ভেঙে চুরমার হয়ে গেল। তার আগে ভেবে দেখুন আপনি, প্রায় 100 বছরের দল কংগ্রেস, জাতীয় দল, রাজনৈতিক দল, সেই দলকে এই দলের যিনি নেত্রী তিনি ভেঙে চুরমার করে দিয়েছিলেন। তারই ফল হিসেবে আজকে এই বিষয়টা আসছে। আমাদের রাজ্যের কথা যদি তুলে ধরি, যে 34 বছর বামফ্রন্ট রাজত্ব করেছে, তারপর তার কোনো পজিশন ফিরে আসেনি। গত 15 বছর তৃণমূল রাজত্ব করেছে, আর এবার যে পালাবদল হলো, একটা দল ভেঙে চলে গেল। কিন্তু কেন্দ্রতেও কিন্তু আমরা বারবার দেখেছি বিজেপি, কংগ্রেস বারবার ঘুরে ঘুরে এসছে, কোনো দলকে কিন্তু এভাবে কখনো নির্মূল হয়ে যেতে দেখিনি। এই রাজ্য কি এক অন্যরকম উদাহরণ তৈরি করলো বরাবর? দেখুন, যে কোনো রাজনৈতিক দল তার নির্দিষ্ট কতগুলো আদর্শ নীতি থাকার দরকার আছে। ব্যক্তির উপর প্রতিষ্ঠিত যদি কোনো দল হয়, ব্যক্তি কেন্দ্রিক যদি কোনো দল হয়, নেতা বা নেত্রী কেন্দ্রিক যদি কোনো রাজনৈতিক দল হয়, সে দল ভোটের উপরে নির্ভর করছে। ভোটে জিতলে থাকবে, ভোটে না জিতলে থাকবে না। এই যে দল তৈরি, নিষ্ঠা, নীতি, শৃঙ্খলতা, নিশ্চয় আর ঔদ্ধতা, এইগুলো কি এই দলের পতনের কারণ বলে মনে করা যেতে পারে? অবশ্যই অবশ্যই অবশ্যই। আজকে দেখুন আপনি যে এই দল ভাঙার আমরা তো দেখিনি কংগ্রেস আমলে, আমরা তো দেখিনি যে বামফ্রন্ট আমলে, তারাও তো ক্ষমতার থেকে চলে গেছে। একদম তাই। কিন্তু এই যে দল ভাঙিয়ে নেওয়া, এই যে তত্ত্ব, এই থেরাপিটা কে করেছিলেন? এই দলেরই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। কাজী তিনি তার অস্ত্রে তিনি নিজেই আজ মাত হয়েছেন, সেটা বলা যেতে পারে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আপনি বলছিলেন, যিনি এই দলটির প্রতিষ্ঠা করেছিলেন। দেখা যাচ্ছে যে আজকের দিনে তার এই নিজস্ব কোনো অস্তিত্ব নেই। কি বলবেন? দেখুন, উনি চেয়েছিলেন যে রাজনৈতিক ক্ষমতা তিনি নিজে নেবেন, এবং একটা দল তার নেত্রী নিজে হবেন। পশ্চিমবাংলার সমস্ত মানুষের দণ্ডমুণ্ডের কর্তা তিনিই হবেন। এই যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনা থেকে ব্যুরোক্রেটিক অ্যাটিটিউড তারা চালিয়েছেন। সেখানে কোনো ন্যায়নীতির ব্যাপার ছিল না। অরাজনৈতিক লোকগুলোকে রাজনৈতিক অঙ্গনে নিয়ে এসে
তাদেরকে নেতা নেত্রী করা হয়েছে, তাদেরকে এমএলএ এমপি করা হয়েছে, যাদের কোনো রকম অভিজ্ঞতা নেই, যাদের রাজনৈতিক বিষয়ে কোনো জ্ঞান নেই, যাদের সমাজ সম্পর্কে যাদের কোনো ধারণা নেই, এই সমস্ত লোকগুলোকে নিয়ে এসে তিনি রাজনৈতিক অঙ্গনে নিয়ে এসছেন এবং তাদেরকে মানুষের সামনে রাজনৈতিক নেতা বা নেত্রী বা প্রতিনিধি হিসেবে তৈরি করার চেষ্টা করেছেন। তো তাই যদি হয়ে থাকে তাহলে তারা কেন এসছেন? তারা ক্ষমতালোভী, তারা একটা পদের জন্য এসছেন। এবারে দেখা যাচ্ছে যে ইনি তো ক্ষমতায় নেই, তাহলে আর এর সঙ্গে থেকে লাভ কী আছে? আর তিনি তো দৃষ্টান্ত দেখিয়ে দিয়েছেন যে বিভিন্ন দল থেকে ভাঙিয়ে নেওয়া, দল ভেঙে যাওয়া তিনিই করেছেন 2011 সালে। তো কাজে এটা তার দেখানো পথেই তার নেতা কর্মী বা প্রতিনিধিরা পথেই হাঁটলেন। যা দেখলাম যে ভোট পরবর্তীতে দুটো টিমে বিভক্ত হয়েছে তৃণমূল, এ আর বি টিম। এক জায়গায় ঋতুব্রতর, যেখানে 60 জন সাংসদদের বেশি রয়েছেন এই মুহূর্তে, আর একটি জায়গায় টিম বিতে মমতা ব্যানার্জির সাথে তার 6 থেকে 7 জন সদস্য রয়েছেন। এই যে দলের প্রতীকী নিয়ে যারা জয়লাভ করে দুটো টিমে বিভক্ত হয়েছেন, কিছু সিটে সেই দলের চেয়ারম্যান কি তারা মানছেন না আর কোনো রকমভাবে তারা অন্য দল করছেন। এর যে সাংবিধানিক অধিকার সেটা কতটা রয়েছে, এর পেছনেও কি কোনো রকমের ইন্ধন রয়েছে বলে আপনার মনে হয়? দেখুন, বিষয়টা হচ্ছে যে রাজনৈতিক দল কেউ চেঞ্জ করতে পারে, সেখানে কতগুলো বিধিনিষেধ আছে। 2/3 সদস্য যদি মনে করে তারা দল চেঞ্জ করে আলাদা দল করতে পারে, নতুন দল করতে পারে, এগুলো সাংবিধানিক বিষয়টা আছে। কিন্তু দলটার নাম তো আলাদা হবে। এখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে, এরাও বলছে আমরা তৃণমূল, ওরাও বলছে যে আমরা তৃণমূল। মানুষের মধ্যে বোঝা খুব কঠিন হয়ে যাচ্ছে সত্যি সত্যি করে কারা তৃণমূল আর কারা তৃণমূল নয়। তবে আমাদের যেটা মনে হচ্ছে, দেখুন এর বিষয়ে এই যে বিভেদ, এদের মধ্যে যে বিশৃঙ্খলা, এদের বিরুদ্ধে মতান্তর, এইগুলোর পেছনে কিন্তু বড় হাত রয়েছে। বড় হাত এই কারণে, এরা যাই বলুন না কেন, আজকে ভারতীয় জনতা পার্টি বলুন, আমরা সবাই জানি এরা ক্যাপিটালিস্টদের দালালি করে এবং ক্যাপিটালিস্টদের স্বার্থে এরা সমস্ত কাজ করে, সাধারণ মানুষের কোনো স্বার্থে কাজ করে না। আজকে তারা বিজেপি আজকের দিনে ভারতবর্ষের বৃহত্তম রাজনৈতিক দল এবং তাদের মূল এটা কি স্লোগান? ধর্মীয় স্লোগান। ধর্মের বাইরে ধর্মীয় বিভেদ ছাড়া, ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে এরা ভোটে জয়ের একটাই মাত্র ইস্যু। এর পেছনে আপনি আর অন্য কোনো কিছু দেখতে পাবেন না। এবং দেখা গেল যে এই যে তৃণমূল কংগ্রেস, তারাও কিন্তু এই ভারতীয় জনতা পার্টিকে ফলো করতে শুরু করলেন। এরা রাম মন্দির তৈরি করলেন, এরা আবার আরেকটা মন্দির তৈরি করলেন। তাহলে কি মূল জায়গাটা হচ্ছে ধর্মকে নিয়ে এরা শুরু করলেন। কিন্তু যারা মানে অসাম্প্রদায়িক লোক, যারা সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভালোবাসে, যারা উন্নয়ন চায়, যারা সমাজকে নিয়ে চলতে চায়, সে লোক কিন্তু কোনো দলে কোনো জায়গায় নেই আজকের দিন। পার্লামেন্টে, অ্যাসেম্বলিতে, এটাই সবথেকে বড় কথা। একমাত্র কংগ্রেস টিং করছে, সিপিএম হয়তো টিং করছে, মানে দেখা যায় না এরকম। তো তাদেরও কতটুকু যোগ্যতাতে না আছে সেটা আমার বলাটা উচিত নয়, সেটা তাদের কাজকর্মে তারা প্রমাণ করার চেষ্টা করবে। তো যখন দেখছে ধর্মই যখন আমাদের সম্বল, আর ধর্মকে আমরা যদি আঁকড়ে ধরে রাখতে পারি, তাহলে পরিসংখ্যা গরিষ্ঠের সমর্থন আমরা পাবো, আর সমর্থন পেলে তারাই শাসন ক্ষমতায় থাকবে। অতএব শাসন ক্ষমতার বাইরে আমরা আর থাকবো না। এই বিষয়টা এই জায়গার থেকে, এই লোভ, এই মোহ, আপনি দেখুন এই মুর্শিদাবাদের কথায় সব চলে গেল রাতারাতি। তাহলে এরা কোথায় গেল? কার ইন্ধনে গেল? নিঃসন্দেহে ভারতীয় জনতা পার্টির ইন্ধন তাদের ছিল এবং তারা তাদের শেল্টার দিয়েছেন এবং তারা আজকে করছেন তাই। এই যে তৃণমূলে যারা পুরাতন সঙ্গী ছিল, যারা একেবারে মমতা ঘনিষ্ঠ যাদেরকে বলা যায়, যে দেখা গেল যে তারা ভোট পরবর্তীতে মমতা ব্যানার্জির সাথ একেবারেই ছেড়ে চলে গেল, বিপক্ষ জয়েন করলো, এটা কেন হচ্ছে? সবই কি লোভ? গোটাটাই হচ্ছে লোভ, মোহ, ক্ষমতার আকাঙ্ক্ষা, ক্ষমতা ভোগ করা, এই একটাই বিষয়। আরেকটা জিনিস হচ্ছে, আপনি দেখুন যে
ক্ষমতাটাই হচ্ছে মানুষ রাজনীতিতে এখন ক্ষমতাটাকে আমাকে দখল করতে হবে, রাজনৈতিক ক্ষমতাটাই হচ্ছে আসল। আমি যদি উদাহরণ দিই, ফিরহাদ হাকিম বা অরূপ বিশ্বাসের মতো যারা মানে কোর কমিটির মেম্বার, ভোট পরবর্তী রেজাল্টের পরেও দেখা গিয়েছে রবীন্দ্র জয়ন্তীর মতো উৎসবে মমতা ব্যানার্জির নিজস্ব বাসভবনে যে সেলিব্রেশন করা হয়েছে সেখানে তারা উপস্থিত ছিলেন। আজকের ডেটে তারা কিন্তু মমতা ব্যানার্জির বিপক্ষ যে দল সেখানে গিয়ে জয়েন করলেন, তাদেরকে নিয়ে কি বলবেন? ওইটা এক কথা বললাম আপনাকে, যে দলের হয়ে জিতেছে সেই দলের পক্ষে তাকে থাকতে হবে, কিন্তু কতগুলো কন্ডিশন আছে। সেক্ষেত্রে দল থেকে আলাদাভাবে কোনো দল তৈরি করতে পারে, তা না হলে পরে দলছুট আইনে আওতায় আসবে। কিন্তু এক্ষেত্রে এখন সেই জায়গায় ওরা সেই জায়গায় কেউ আসছেন না। এরা বলছে আমরা এতজন, ওরা বলছে আমরা এতজন, কেউ কিন্তু নিজস্ব সক্রিয়তা দেখানোর ক্ষমতা এখনো পর্যন্ত কারণ নেই। কারণ দুই পক্ষই বিজেপির প্রতি নির্ভরশীল। আমরা দেখলাম যে বিধানসভা নির্বাচনের পর যেমন অন্যান্য মানে যত এমএলএরা ছিল প্রত্যেকেই একজন বাদ দিয়ে প্রত্যেকেই জয়েন করলো তৃণমূলের অন্য টিমে। শুধু তাই নয়, 2024-এর লোকসভা নির্বাচনের পরে আমরা 3 জন এমপি এখানে পেয়েছিলাম, সেই 3 জনইও ওখানে গিয়ে জয়েন করলেন। কি মনে করছেন এর পেছনেও কোনো ইন্ধন রয়েছে? অবশ্যই আছে। 3 জনের আপনি কারা দেখুন না, আমি নাম করতে চাই না। একজন সারা বিশ্বের পরিচিত মানুষ, তার বিশাল সম্পত্তি, তার সম্পত্তি তাকে নিতে হবে, আরও কিছু গ্রাস করতে হবে। তার দামে শোনা যাচ্ছে গুজরাটে উনি নাকি অনেক সম্পত্তি আত্মসাৎ করে আছেন, সেই সম্পত্তিটা রক্ষা করার দায়িত্ব তার। কেন? বিজেপি সরকার তাকে নোটিশ দিয়েছে শোনা যাচ্ছে। আর একজন এমপি আছেন, উনি বিড়ি ব্যবসা করেন, তো বিড়ির ব্যবসাদার, উনি ব্যবসা আগে দেখবেন না আপনার স্বার্থ আগে দেখবেন? যারা একটা বিড়ি শ্রমিককে 5 টাকার জায়গায় 11 টাকা দিতে যাদের কষ্ট হয়, তারা ওই ব্যবসাটাকে বাঁচাবে না ওই বিড়ি শ্রমিক বা অন্য দেশের অন্য মানুষকে বাঁচানোর চেষ্টা করবে? তারা আগে ব্যবসাটাকে বাঁচানোর চেষ্টা করবে। আর একজন দেখুন, তাই তিনিও এই দলে সে দলে যখন যেখানে উনি পাচ্ছেন সেখানে ঢুকে পড়ছেন। সবটাই হচ্ছে কাটমানি, অর্থ উপার্জন, ক্ষমতার লোভ এবং মানে রাজনৈতিক ক্ষমতা দখল করা ইত্যাদি ইত্যাদি। কাজে এর মধ্যে প্রত্যেকটার মধ্যে অসততা রয়েছে। আপনার প্রসঙ্গকেই তুলে ধরে আমি বলি যে সাংসদরা দল পরিবর্তন করলেন, বিজেপি কি তাদের কোনো মদত দিচ্ছে কোনো রকমের বিল পাস করতে? এই যে রাজনীতির খেলাটা আসলে কারা খেলছে? বিজেপি খেলছে নাকি এই যে যারা দল পরিবর্তন করলো তারা খেলছে? দেখুন, গোটা বিষয়টা বিজেপি যেদের ওদের খেলাচ্ছে ঠিক সেভাবে চলছে। এরা কারা আপনাকে ভাবতে হবে। আপনি দেখুন, এই যে তৃণমূলের যারা এমপি ছিলেন, বিগত দিনে কতগুলো আইন হয়েছে, সে আইনের মুখে ওরা বিরোধিতা করছেন। যেমন বলছেন ওয়াকফ বিল আমরা দেখে নেব, ওয়াকফ বিল চালু হতে দেবো না, আমরা এসআর হতে দেবো না। কারা তারা? এরাই পার্লামেন্টে দাঁড়িয়েছে। আবারও সিএএ আমরা এখানে চালু হতে দেবো না, শুনেছে পার্লামেন্ট। যারা বিজেপি বিরুদ্ধে ভোট দিলেন তাদের আবেগকে নিয়ে কি খেলা হয়ে গেল না? সম্পূর্ণ ছেলে খেলামি হয়েছে। মানুষের আবেগকে উপেক্ষা করা হয়েছে, মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষাকে পদদলিত করা হয়েছে এবং মানুষের ভোটাধিকারকে অবমান প্রাধান্য দেওয়া হলো না, কোনো রকমের প্রাধান্য দেওয়া হলো না, ইগনোর করা হলো, উপরন্তু সাধারণ ভোটারদেরকে অপমান করা হলো। এক্স্যাক্টলি তাই। তৃণমূল তো বিরোধী দল, আমরা জানি যারা পার্লামেন্টে বিজেপির বিরোধিতা করবে, কিন্তু আমরা যে দেখতে পাচ্ছি যে দলটা দুভাগে ভাগ হয়ে গেল, একে অপরের বিরোধিতা করছে। এখানে বিজেপির কি কোনো প্রভাব আছে বলে আপনার মনে হয়? আপনি এটা পরেই দেখতে পারবেন, যদি আবার কোনো নতুন আইন বিজেপি পাশ করে, তাহলে পরে এরা যে 2 দল বিভক্ত হয়েছে, এরা সবাই কিন্তু একইভাবে একই সুরে ওদের সঙ্গে কথা বলবে, প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে। এটা আজকে আপনাকে বলে গেলাম, এটি ঘটনা ঘটবে। আসি একটা অন্য প্রশ্ন নিয়ে। তৃণমূল যে দলের, প্রত্যেকটা দলের একটা ফান্ড থাকে, তৃণমূলের দলেরও সেরকম হাজার কোটি কোটি টাকার ফান্ড রয়েছে। সেই ফান্ড এই মুহূর্ত আইনতভাবে কার কাছে যাওয়া উচিত? কারণ যে পূর্ব চেয়ারম্যান ছিলেন মমতা ব্যানার্জি, তিনি তার দলের সেই প্রাপ্য টাকা এবং তার প্রতীকী নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশাসনের দ্বারস্থ। দেখুন, এই বিষয়টা হচ্ছে যে কে আসল পার্টি
কে আসল এদের মধ্যেকার লড়াই, একদম। সেই লড়াইটা ইয়েট টু বি ডিসাইডেড, এখনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে পরে যে আসল তারাই পাবে। আর আসলই হোক আর নকলি হোক, এদের টাকা পয়সার অভাবে না, এদের টাকা পয়সা দেওয়ার লোক রেডি আছে, কোনো অসুবিধা কিছু নেই। যদি তৃণমূলের ফান্ড মমতার কাছে থাকে, মমতা পেয়ে যাবে, আর এদেরও বিশাল ফান্ড চলে আসবে, অসুবিধা কারোরই কোনো কিছু হবে না। এবং যখনই সাধারণ আইনের হিসেবে কার পাওয়া উচিত? আইনে বললাম তো, যদি যতক্ষণ পর্যন্ত তৃণমূলকে সঠিকভাবে ধরা হচ্ছে তখন তৃণমূলই সে প্রাণ থাকবে। কিন্তু যদি দেখা যায় যে না এটা আসল দল নয়, এটা আসল দল, তখন সে প্রশ্নটা আসছে। এখন সে প্রশ্ন আসছে না। তবে যেটা আপনাকে বললাম, এরা ফান্ড নিয়ে কোনো চিন্তা করে না, ফান্ড নিয়ে কোনো কিছু ভাবে না। ফান্ডের জন্যে অন্য লোক আছে, তারা ফান্ড দিয়ে দেবে, ফান্ড দিয়ে দিচ্ছে, দিয়েও দিয়েছে, দিয়ে দিচ্ছে। এবং তৃণমূলের যে নেতা থেকে শুরু করে কর্মকর্তাদের দেখলেই একটা স্লোগান উঠছে, চোর 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 চোর। এই যে দুর্নীতি, এর জন্য যে সাধারণ মানুষ ডিম থেরাপি অ্যাপ্লাই করছে, আর প্রশাসনিক স্তরে প্রত্যেকটা ফাইল খোলা হচ্ছে যে তাদেরকে তাদের কঠোরতম শাস্তি দেওয়া হয়। এই জন্য কি দলগুলো সব চেঞ্জ করে না যায়? আর চেঞ্জ করে নিলে কি তারা ধোয়া তুলসী পাতা হয়ে যাবে? আচ্ছা, আমি তো দেখছি যে মুর্শিদাবাদে আমরা দেখছি হ্যাঁ। বিভিন্ন জায়গায় অ্যারেস্ট হচ্ছে, ইত্যাদি হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আবার আমাদের মুর্শিদাবাদে কিন্তু সবাই তো কাটমানি হোল্ডার, একদমই তাই। সবাই তো দুর্নীতিগ্রস্ত, হ্যাঁ, সবাই তো চোর। এদের উপর কোনো ডিম থেরাপিও হয়নি, এদেরকে জেলে পোড়াও হয়নি, বা এদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো এফআইআর হয়েছে বলে আমার জানা নেই। নিচু স্তরের কিছু যুবনেতা সে তাদের কথা বাদ দিন, কিন্তু আমি প্রমিনেন্ট নেতৃস্থানীয় এমএলএ এমপি এদের কথা বলছি। যারা নিচু স্তরের নেতৃত্ব, যারা পঞ্চায়েত বা কাউন্সিলরে পদে ছিলেন, একে একে সকলেই দল ছেড়েছে। দল ছেড়েছেন কথাটা আলাদা কথা, কিন্তু ওদের বিরুদ্ধে কোন রকম অভিযোগ নেই, কোনো কিছু না হয় দুর্নীতির কোনো অভিযোগ না। আমি বলছি এরা যারা দল ছেড়েছে, নিচু স্তর থেকে শুরু করে উপরে চেয়ারপারসন দেখি, পুরো মুর্শিদাবাদ যদি আমরা দেখি, শুধু মুর্শিদাবাদ নয় পুরো রাজ্য স্তরে যদি আমরা দেখি, নিচু স্তর থেকে চেয়ারম্যান, কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য সকলেই পদত্যাগ করছেন। সমস্ত কাজ পৌরসভা থেকে শুরু করে জেলা পরিষদ সমস্ত কাজ এই মুহূর্তে স্থগিত রয়েছে। তো সাধারণ মানুষের সমস্যা দাঁড়িয়েছে, একটা দল তো পরাজিত হতেই পারে, তাই নয় কি? কিন্তু উঁচু থেকে শুরু করে প্রত্যেকে নিচু স্তর পর্যন্ত প্রত্যেকেই যেভাবে সকলে দল ছেড়ে চলে যাওয়া, কতটা অরাজকতা থাকলে, কতটা ভয় থাকলে মানুষের এরকম সিদ্ধান্ত নিতে হতো? দেখুন, এই দলটার কি কোনো শক্তি, মূল শক্তি বা ভিত বলে আদৌ কিছু ছিল? একটা প্রশ্ন। এটার তো কোনো ভিত্তিই ছিল না। এখন বিষয় যেটা হচ্ছে যে মানুষ ধরে নিয়েছে এরা চোর, এরা কাটমানি করেছে, এরা সমস্ত যত রকমের দুর্নীতি, সমস্ত দুর্নীতি করেছে। এখন যদি মানুষ এদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে, আরও বেশি বাড়বে, সেই সুযোগে বিজেপির সঙ্গে এদের একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। ভাই তোরা একটু সরে দাঁড়া, তোরা রেজিগনেশন দে, আমরা বকলমে তোদের কাজগুলো আমরা করব, বা আমাদের কাজগুলো তোরা করে দিবি। এই যে এত এমপি, এত এমএলএ, এদের মধ্যে কি কেউ ভালো ছিল না? কতজনের দাবি যারা 5 বছর 10 বছর 15 বছর ধরেই সাংসদ বা বিধায়ক হিসেবে থেকে আসছেন, তাদের বক্তব্য এত দুর্নীতি দলে হয়েছে আমরা কিছুই জানতাম না। এটা কি সম্ভব? এটা হাসির কথা। সাধারণ মানুষ এত বোকা, বোঝে না এই কথাগুলো। বাইরে এসে প্রকাশ্যে বলবো না ওরা যে আমরা জানতাম না। আমরা ধোয়া তুলসী কথা এখনো পর্যন্ত কোনো এমএলএ এমপিকে বলতে শুনেছেন আমি একমাত্র মানুষ, ধোয়া তুলসী পাতা? এর মধ্যে একজন বলেছে। কর্মী, কোন রকমের নেতৃত্বের মধ্যে কি কারোর মধ্যে কোন রকম সততা নেই? কোনো সততা নেই। সততা থাকলে তো দলটাই থাকতো না। সততার উপরে দলটা হয়নি, সততার উপরে দলটা হয়নি। হয়েছে আপনার এই রোজগারের একটা মানে কর্মসংস্থানের একটা জায়গা, প্রচুর প্রচুর বেকার মানুষকে দলকর্মী হিসেবে নিযুক্ত করা, বলা যেতে পারে তার সদস্য পদ বাড়ি দিয়ে দল ভারী করা, যাতে পরবর্তীতে তারা তাদের যে উঁচু স্তরের জায়গাগুলোকে কবজা করে রাখতে পারে। আমরা চুলচেরা আজ বিশ্লেষণ করলাম গতবারের যে আমাদের প্রশাসন ছিল, যারা 15 বছর এই রাজ্যকে চালিয়েছে, আজ তারা সম্পূর্ণভাবে নির্মূল বলা যেতেই পারে, সেই বিশ্লেষণ কিন্তু আজ আমরা করলাম।
পরবর্তীতে আমরা এরকম অন্য কোনো বিষয় আপনাদের সামনে তুলে ধরবো আমাদের এই হট সিটের পর্বগুলিতে। আপনারা সাথে থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের আজ স্টুডিওতে দেওয়ার জন্য। কি বলবেন যাওয়ার আগে দর্শকদেরকে? হ্যাঁ, আমি বলবো, দেখুন, চোখ, নাক, কান অবশ্যই খোলা রাখুন। নাগরিক আপনারা, সুনাগরিক দেশের, আপনাদের ভবিষ্যৎ, রাজনৈতিক ভবিষ্যৎ, সামাজিক স্থিরতা, সৌহার্দ্য, সম্প্রীতি বজায় রাখার দায়িত্ব আপনাদের উপরে আছে। আপনারা কারো উপরে ভরসা করবেন না, নিজেরাই স্বয়ংসম্পূর্ণভাবে নিজেরা সবার সঙ্গে সুন্দরভাবে বসবাস করুন, শান্তিতে বসবাস করুন। আর চোর চাঁচর দেখলে তাদের বিরুদ্ধে সবাই, জাতি, ধর্ম, বর্ণ আর রাজনৈতিক রং না দেখে সকলে তাদের বিরুদ্ধে অন্তত প্রতিবাদটুকু করুন। এই হচ্ছে আমার আজকের দিনে আপনাদের কাছে বার্তা। নমস্কার।